শ্রী দর্শক মন্ডলী, আমরা লাইভে চলে এসেছি। আমি কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি এখন যে কাজটি করছি সেটা হচ্ছে আমি শেয়ার দিয়ে দিচ্ছি বিভিন্ন গ্রুপে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করতে যাচ্ছি। আমি আরো কিছুক্ষণ একটু অপেক্ষারত আছি, এই কারণে যে অনেকেই জয়েন করছেন আমাদের সাথে। আরো কিছু জয়েন করার পরেই আমরা শুরু করব আমাদের আজকে লাইভ প্রোগ্রামটি। আমি তো কনফার্ম হয়ে নিচ্ছি দর্শক মন্ডলী যারা অলরেডি জয়েন করেছেন তাদের কাছ থেকে, আমাকে কি আপনারা প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। কেউ একটু কাইন্ডলি যদি আমাকে কনফার্ম করতেন। ধন্যবাদ। শ্রী দর্শক মন্ডলী, আমি আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনলাইন ভিত্তিক অনুষ্ঠানে, এবং যথারীতি এর আয়োজনে আছে লিগ্যাল ভয়েস ফাউন্ডেশন। আজকে যেই ট্যাগলাইনে আমরা অনুষ্ঠানটি চালাবো বা সঞ্চালন করব সেটি হচ্ছে ডিবেট বা বিতর্ক, এবং এই বিতর্কের বিষয়বস্তু আজকে যেটা নির্ধারণ করা হয়েছে সেটি এই সময়ের সবচাইতে সমকালীন সবচাইতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়টি নিয়ে আজকে আমরা বেশ কিছু আলোচনার মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানটাকে সঞ্চালন করব। বিষয়টি আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, ভার্চুয়াল অর ফিজিক্যাল কোর্ট অর স্ট্রাইকিং আ ব্যালেন্স। আমি একটু বলে দিচ্ছি, বিতর্ক যেটা বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে বিশেষভাবে তর্ক। অবশ্যই কিছু যুক্তিযুক্ত তর্ক আজকে আমাদের যারা গেস্ট আছেন তারা উপস্থাপন করবেন, এবং এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে আমি আছি ব্যারিস্টার জাকিরুল হক রবিন। আজকে আমাদের অনুষ্ঠানে যারা গেস্ট হিসেবে আছেন তারা অত্যন্ত পরিচিত মুখ, আইন অঙ্গনে যাদের ব্যাপক পরিচিতি আছে। তাদের মধ্যে প্রথমেই আমি ইন্ট্রোডিউস করব আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, জনাব মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী স্যারকে, যিনি বার অ্যাসোসিয়েশন এবং সাবেক সেক্রেটারি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এরপরে আমি আমাদের আরো একজন বিজ্ঞ আইনজীবী মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, ব্যারিস্টার ল। মিলন ভাই, আপনাকে স্বাগতম। হ্যাঁ, ধন্যবাদ। এরপরে আমরা আরো একজন খুব আমাদের এই বিষয়ের সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন অনেক আগের থেকেই, এই প্যান্ডেমিক সিচুয়েশনের আগের থেকেই, এরকম একজনকে আমরা ইন্ট্রোডিউস করব। উনি হচ্ছেন ফারহাদ উদ্দিন আহমেদ, বিজ্ঞ আইনজীবী, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট। ফারহাদ ভাই, আপনাকেও স্বাগতম। প্রথমেই আমি আজকে অনুষ্ঠানের শুরুতে স্বাগতম। ধন্যবাদ। প্রথমে আমি আজকে অনুষ্ঠানের শুরুতে আমাদের মেহেদী স্যারের কাছে একটু পারমিশন চাবো। আমি প্রথমে একটু ফরহাদ উদ্দিন আহমেদ ভুইয়া ওনার কাছে যেতে চাচ্ছি একটি বিষয় নিয়ে, তারপরে আমি পর্যায়ক্রমে আমি অন্যান্য গেস্টের সাথে কথা বলবো। স্যার, আপনি কি পারমিশন দিচ্ছেন? 20-এর পরে 1 সেকেন্ডও থাকতে পারবো না। আমি বলেছি আমার লন্ডন থেকে সঞ্চালন করা একটা প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের উপর, সেটা আমার 10টায় ছিল। আমি তাদের কাছে জয়েন করব বলেছি, ঠিক রাইট 10:20-এ। আজ সেটা বুঝে আমাকে রাখতে হবে। অবশ্যই। তাহলে আমরা ফিরে আসি, যেহেতু স্যারের সময় স্বল্পতা আছে। তো স্যার, আমরা মূল বিষয়ে চলে যাই। আমরা সবাই জানি এই মুহূর্তে আপনি খুব একটি লিডারের ভূমিকা পালন করছেন ভার্চুয়াল কোর্টের বদলে ফিজিক্যাল কোর্ট যাতে দেওয়া হয়। তো আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যেটি, যদি আপনাকে খুব কনসাইসলি বলতে বলা হয় যে 5টি কারণ এই মুহূর্তে অ্যাকচুয়াল কোর্টে যেগুলি আপনাকে এই বিষয়টিকে আরো ত্বরান্বিত করেছে, এরকম 5টি কারণ যদি আপনাকে বলতে বলা হয়, তাহলে আপনি কোন 5টি কারণ বলবেন? আমি বুঝতে পারি নাই, অ্যাকচুয়াল কোর্টের 5টা কারণ নাকি ভার্চুয়াল কোর্টের বিরুদ্ধে আমার 5টা কারণ?
স্যার মানে ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়াল কোর্টের জন্য যে আপনি আন্দোলনটি করছেন, সেই আন্দোলনের পেছনে আপনার মূল কারণ হিসেবে আপনি কি দেখাচ্ছেন? ধন্যবাদ মিস্টার রবিন। আবার কথা কি শুনতে পাচ্ছেন? জি অবশ্যই স্যার, শোনা যাচ্ছে। বাংলাদেশের বিচার ব্যবস্থায় রেগুলার কোর্ট বা নিয়মিত আদালত এটা চিরাচরিত এবং দীর্ঘদিনের। সরকার হুট করে তড়িঘড়ি করে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া 9 মে একটা গেজেট প্রকাশ করলেন ভার্চুয়াল কোর্টে। 2 দিন পরে আদালত বসলো। অবকাঠামোগত কোনো উন্নয়ন নাই, কোনো রকমের টেকনোলজির সাথে পরিচয় নাই সংশ্লিষ্টদের। শুধু বিচারপতি না, শুধু স্টাফ না, শুধু আইনজীবী না, আমি মনে করি সংশ্লিষ্ট সকলেই এই বিষয়টার সাথে অপরিচিত। সেই কারণে একটা প্রতিক্রিয়া দেখা গেছে সকলের মাঝে। আর ভার্চুয়াল কোর্ট করার পরে আমরা যে বিষয়টা দেখলাম, সীমিত সংখ্যক আইনজীবী ভার্চুয়াল কোর্টের সাথে সম্পৃক্ত হয়েছে। মামলা মোকদ্দমা অনলাইনে জমা দেওয়া, তারপরে মামলা করা, মামলা লিস্টে আসা, শুনানি, এই বিষয়গুলো আর্জেন্ট ম্যাটারে। আমার যতটুকু অবজারভেশন, বাংলাদেশে 3000-এর বেশি আইনজীবী এই ভার্চুয়াল কোর্টের সাথে সম্পৃক্ত হয় নাই, আমার অবজারভেশন। এবং আমি যদি এটাকে পার্সেন্টেজ হিসাবে বলি 60,000 আইনজীবীর, তাহলে বলতে হয় 5% সম্পৃক্ত হয়েছে, আর 95% আইনজীবী এখনো ভার্চুয়াল কোর্টের এই বিচার ব্যবস্থার সাথে সম্পৃক্ত করতে পারে নাই নিজেকে, বিভিন্ন কারণে, নানাবিধ জটিলতার কারণে। আমি আমার নিজের একটা বিষয় বলি। আমি একটা মামলা, কোর্টের নাম বলবো না, কোন এক কোর্টে জমা দিয়েছি গত 14 তারিখে। আজও লিস্টে আসে নাই। সেই কোর্টে যারা আমার পরে মামলা জমা দিয়েছে তারা অনেকেই মামলা করেছে, এবং আরো অনেক কোর্টে মামলা জমা দিয়েছি আমার নাম দিয়ে, ইমেল করেছে আমার জুনিয়ররা। এখনো মামলা লিস্টে আসে নাই, মামলা করতে পারি নাই। সিনিয়র ব্রিফ হিসাবে আমি কিছু মামলা করেছি, ট্রু। অ্যাটর্নি জেনারেল সাহেব এক মামলায় আমার সাথে ছিলেন, উনি রাষ্ট্রের পক্ষে, আর ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডক্টর বশিরুল্লাহ। তুফান সরকার নামে এক আসামি, বগুড়া আলোচিত মামলা, আমি সেই মামলায় আসামি পক্ষে ছিলাম। কিন্তু আমার কথাটা হলো, কেন এই অবস্থা হবে? আমি প্রথম কারণ হিসাবে দেখছি ভার্চুয়াল কোর্ট দুর্নীতির সাথে জড়িয়ে গেছে। আমার দুর্নীতির অভিযোগ কোনো মাননীয় বিচারপতির বিরুদ্ধে নয়, কোনো বিচারকের বিরুদ্ধে নয়। কোনো আদালতে ভার্চুয়াল কোর্টের নাম হয়েছে জিআরও কোর্ট এবং পেশকার কোর্ট। অনেক সময় ম্যাজিস্ট্রেট সাহেব আসতেও পারেন না, জজ সাহেব আসতেও পারেন না, বা আসতে দেরি হয়ে যায়, বা আসতে পারেন না, বিভিন্ন অসুবিধা। জিআরও সাহেব, পেশকার সাহেবরা আবেদন গ্রহণ করেন, ম্যাজিস্ট্রেট বা জজের সাথে ফোনে কথা বলে তারা সমাধান দিয়ে দেন। এবং একজন জুনিয়র অ্যাডভোকেট 10,000 15,000 টাকা বড়জোর পায় ক্লায়েন্টের কাছ থেকে। তারা আমাকে অভিযোগ করেছেন নিম্ন আদালতের আইনজীবীরা যে আমাদের 10,000 15,000 টাকা ক্লায়েন্টের কাছ থেকে নিলে আমাদের সব টাকাই খরচ হয়ে যায়, কারণ আমাদেরকে জিআরও পেশকারদেরকে ম্যানেজ করতে হয়, না হলে আমরা মামলা করতে পারি না। উচ্চ আদালতে বিউরা বেঞ্চ অফিসাররা পুরোপুরি দুর্নীতির সাথে জড়িত, 100% জড়িত। আমি চ্যালেঞ্জ করে বলছি, মাননীয় বিচারপতিদের এটা হয়তো নলেজে নাই, মাননীয় বিচারপতিরা হয়তো বুঝতেও পারেন না। বিউদের কাছে যদি বিউরা টাকা পায় তাহলে বলে তারা মেইল পেয়েছে, তারা আবেদন পেয়েছে অনলাইনে, আর যদি টাকা না পায় তারা আবেদন পেয়েছে স্বীকারই করতে চায় না। দুর্নীতির সাথে জড়িয়ে গেছে সমস্ত বেঞ্চ অফিসার যারা দায়িত্ব আছে। কিসের ভার্চুয়াল কোর্ট? ভার্চুয়াল কোর্ট ইজ নট অ্যাট অল এ কোর্ট।
এটাকে কোনো আমি কোর্টই মনে করি না। আমি একটু ইন্টারাপ্ট করব এই ক্ষেত্রে, যেহেতু দুর্নীতি বিষয়টা তুলে নিয়ে আসলেন, তো দুর্নীতি যদি আপনার ভার্চুয়াল কোর্টে এখন ছড়িয়ে যায়, আপনি কি মনে করেন যে ভার্চুয়াল কোর্টের কারণে এখন দুর্নীতি হচ্ছে? এটা কি অ্যাকচুয়াল কোর্টে কখনোই ছিল না? মানে যদি আমরা দুর্নীতি নিয়ে কথা বলি, যদিও আজকে আমাদের টপিকটা, আমি বুঝেছি আপনার পয়েন্ট আমি বুঝেছি। ভার্চুয়াল কোডের প্রতিবন্ধকতা হিসাবে এটা পয়েন্ট, এটা আমি বলছি। জি, অ্যাকচুয়াল কোডেও দুর্নীতি ছিল, আমি নিজে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছি, এফিডেভিট করার সময় দুর্নীতি ছিল, এফিডেভিট কমিশনাররা দুর্নীতি করতো, টাকা নিত, নিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে আগে এফিডেভিট হতো, পরে হতো, এই সেই অনেক ব্যাপার ছিল, বকশিস ছিল, সেগুলি বিরুদ্ধে আমি আন্দোলন করেছি সাধারণ আইনজীবী পরিষদের পক্ষ থেকে। এটাও একটা দুর্নীতি হচ্ছে, এই কারণে আমার মতো আইনজীবীও ভার্চুয়াল কোর্টে সুবিধা করতে পারছি না। আর সাধারণ আইনজীবী যারা ভার্চুয়াল কোর্টে মামলা করেন তারাও বলেছেন, স্যার আমরা মামলা করেছি ঠিকই, কিন্তু মামলা লিস্টে আনা এবং শুনানি করা, তারপরে আমাদের অনেক টাকা খরচ হয়ে যায়, অনেক সমস্যা হয়, ক্লায়েন্ট তো গরিব, আর ধনী ক্লায়েন্ট না হলে এইসব কোর্টে মামলা করা সম্ভব না। এটা বড়লোকের কোর্ট, এটা গরিবের কোর্ট নয়। এগুলি একটা বিষয়, দুর্নীতি এলিগেশনটা আমি আনলাম। আরেকটা হলো ভার্চুয়াল কোর্ট খুবই মানে ধীরগতি, খুবই স্লো, এবং ভার্চুয়াল কোর্ট স্লো হওয়ার কারণে একটা অর্ডার হওয়ার পরে একটা অর্ডার বহুদিন নামে না। আচ্ছা, দুর্নীতি অতীতেও ছিল, ম্যানুয়ালি যখন হইতো, আগে যে কোর্ট ছিল সেখানে আমরা প্রত্যেকটা আইনজীবী বুঝতে পারতো সবকিছু। এখন বিউদের দ্বারের কাছে যাওয়া যায় না, তখন যাওয়া যেত, তখন নিজে তদারক করা যেত, নিরীক্ষণ করা যেত। এখন তো বিউদের কাছে যাওয়া যায় না, এখন অনলাইন কথা বলতে হয়। আর যারা তারা ধীরগতির কথা বললাম, আর আমাদের আইনজীবীদের এই ব্যাপারে প্রশিক্ষণটাই বললাম, টেকনোলজির সাথে আমরা পরিচিত না, এবং 95% আইনজীবী এখন পর্যন্ত এই টেকনোলজির সাথে সম্পৃক্ত হতে পারে নাই। এগুলো তো আমি আমার কারণগুলো বলে ফেললাম। আর বাংলাদেশের জেলা পর্যায়ে যা ছিল সেটা মাননীয় আইনমন্ত্রী তাদের ক্ষোভ প্রশমিত করেছেন আজকে। মাননীয় আইনমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে হয়তো বা মাননীয় প্রধান বিচারপতি জেলা পর্যায়ের আদালতকে আগামী রোববার থেকে নিয়মিত কোর্ট ব্যবস্থাপনা করে দেবেন, এটা আমরা যতটুকু বুঝতে পেরেছি। কিন্তু হাইকোর্টের বিষয়ে সুপ্রিম কোর্ট বারের অনীহার কারণে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের বিশেষ করে সভাপতি সাহেব মোটেই আন্তরিক না। সুপ্রিম কোর্ট বারের আমার যতটুকু ইনফরমেশন, কমিটির সকলেই চান যে নিয়মিত কোর্ট চালু হোক, সভাপতি সাহেব কোনোভাবেই চাচ্ছেন না। এবং সভাপতি সাহেব পরিশেষে আপনি একটু মিউট করবেন কাইন্ডলি, ধন্যবাদ। সো আমি যে বিষয়টি আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে দুর্নীতি একটি সেপারেট বিষয়, যে আমাদের কোর্টে দুর্নীতি হয়ে থাকে বা দুর্নীতির কারণে আমরা ভুক্তভোগী হই, এটা অ্যাকচুয়াল কোর্ট হোক, ফিজিক্যাল কোর্ট হোক, অথবা এখন ভার্চুয়াল কোর্টে হয়তো বেশি হচ্ছে অ্যাকর্ডিং টু ইউ স্যার। কিন্তু আমার বিষয়টি হচ্ছে অন্য জায়গায়, যে আমাদের এই যে একটি সিচুয়েশন যেটা কিনা হঠাৎ করে এসেছে, যেটা প্যান্ডেমিক সিচুয়েশন, যেটা কিনা একটা কন্টেজিয়াস ডিজিজের ব্যাপার, যেটা কিনা সংক্রমিত হতে পারে মানুষের মাধ্যমে, মানুষের কাছ থেকে মানুষের মাধ্যমে। তো সেক্ষেত্রেই কিন্তু আসলে এটা হঠাৎ করে ডিসিশনটা কিন্তু হঠাৎ করে একটি ঘটনার কারণেই নেওয়া হয়েছে আমাদের ভার্চুয়াল কোর্ট চালু করার, এবং এটা অর্ডিন্যান্স করা হয়েছে এবং বলাও হয়েছে যে আমাদের হেলথ সেফটির জন্য এটা করা হয়েছে। তা আমার প্রশ্নটা হচ্ছে স্যার আপনার কাছে স্পেসিফিক ভাবে, যে আমরা এখন ভার্চুয়াল কোর্টের মধ্যে দিয়ে যাচ্ছি, তো প্রথম থেকে কি মনে হয়েছে যে আমরা ভার্চুয়াল কোর্টের মধ্যে দিয়ে না যেয়ে যদি আমরা অ্যাকচুয়াল কোর্টটা রেখে দিতাম তাহলে কি আমাদের কোনো ক্ষতি হতো না বলে আপনি মনে করেন? হতো, ক্ষতি অবশ্যই হতো। আমাদের যে আইনজীবী মারা গিয়েছেন সুপ্রিম কোর্টের, আমার জানা মতে প্রায় 30 জন আইনজীবী মৃত্যুবরণ করেছেন, মানে কম বেশি হতে পারে। আর সারা দেশে 60 বা 61 আইনজীবী মৃত্যুবরণ করেছেন, 2 শতাধিক আইনজীবী করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু একটা স্বাভাবিক প্রক্রিয়া, মৃত্যু একটা প্রকৃতির অমোঘ নিয়ম, এটাকে কেউ রহিত করতে পারে না, কেউ পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আলে ইমরানের 195 আয়াতে বলেছেন, আল্লাহর অনুমতি ব্যতিরেকে কেউ মৃত্যুবরণ করতে পারে না, প্রত্যেকের মৃত্যুর দিনক্ষণ লিপিবদ্ধ করা আছে। কাজে আমি বিশ্বাস করি রেগুলার কোর্ট যদি খোলা থাকতো এই মৃত্যুর হার এরকমই হতো। আর রেগুলার কোর্ট না থাকার কারণে, ভার্চুয়াল কোর্ট থাকার কারণে আইনজীবীদের যে কয়জনের মৃত্যু হয়েছে সেই কয়জনই মৃত্যু হয়েছে। মৃত্যুর হার কম বেশি হতো বলে আমি মনে করি। স্যার এটা একটি আলোচনা যে এটা আমরা যদি অবশ্যই আমরা সবাই উই হ্যাভ ফেইথ ইন আল্লাহ, এবং অবশ্যই মৃত্যু আমাদের যখন হওয়ার কথা তখনই হবে, কিন্তু কিছু বিষয়টা আমাদের থেকেই যায় যে সাবধানতা অবলম্বন করার বিষয়টাও কিন্তু আমাদের সব সময়ই রয়ে যায়। এমন না যে আমি সমুদ্র দেখে ঝাঁপ দিলাম, ভাবলাম আমার মৃত্যু হবে না, আমি তো সমুদ্রে ঝাঁপ দিব না যেখানে আমি দেখতে পাচ্ছি আমার সামনে সমুদ্র, আমি সাঁতার জানি না। তো বিষয়গুলি হচ্ছে এরকম যে আমরা মৃত্যুর বিষয়টি আলাদা, কিন্তু আমাদের সাবধানতার বিষয়টি কিন্তু স্যার অন্য জায়গায়। তো আমার মেইন আজকে আপনার সাথে আজকে ওয়েবিনারে যে মেইন বিষয়টি সেটি হচ্ছে যে অবশ্যই আপনি এখন লিড করছেন অ্যাকচুয়াল কোড বা ফিজিক্যাল কোড যাই বলেন না কেন সেজন্য, কিন্তু এর পেছনে বেশ কয়েকটি বিষয় অটোমেটিক্যালি উঠে আসে, যেমন হেলথ ইস্যু। ধরেন কালকে রবিবার থেকে যদি আমাদেরকে আপনার ফিজিক্যাল কোর্টের মহামান্য প্রধান বিচারপতি যদি অনুমতি দিয়ে দেন, তাহলে যে এই যে কন্টেজিয়াস ডিজিজ, যে আমাদের যে সাবধানতা অবলম্বন, যে ওয়ার্ল্ড ওয়াইড যে সাবধানতা অবলম্বন করার যে বিষয়টা আছে, এবং এই রিলেটেড আমাদের অ্যাক্টও আছে, হ্যাঁ। সো এই সাবধানতাটা কি আমরা আসলেও কোর্টে পরিপূর্ণভাবে মেনে চলতে পারবো, বা এই ধরনের বিষয়গুলিকে কি আমরা সামনে উঠতে পারবো বলে আপনি মনে করেন? এটার জন্য আমাদের বার অ্যাসোসিয়েশনকে দায়িত্ব গ্রহণ করতে হবে। বার অ্যাসোসিয়েশন যদি আন্তরিক না হয় সম্ভব না। বার অ্যাসোসিয়েশন হেলথ মানে যেটাকে বলা হয় স্যানিটাইজারিং ব্যবস্থা করবে, তারপরে জীবাণুনাশক টানেল স্থাপন করবে, তারপরে সামাজিক দূরত্ব বজায় রেখে চেম্বার, হল রুম, কফি কর্নার, মসজিদ, ক্যান্টিন এবং কোর্ট রুম এজলাস সে প্রবেশ করার ব্যবস্থা করবে সীমিত সংখ্যক, এবং গজলিস্টে মামলা কম থাকবে। আর মাননীয় বিচারপতিদের এজলাসে যদি সীমিত সংখ্যক আইনজীবী প্রবেশ করে 5 জন 6 জন, আমি মনে করি কোর্টরুমের পরিবেশ স্বাভাবিক রাখা কোনো কঠিন ব্যাপার নয়। এমনিতে তো মাননীয় বিচারপতিদের থেকে আমাদের ডায়াস 10 ফিট দূরে আছে, প্রয়োজনে এটাকে আরো 5 ফিট দূরত্বে নিয়ে আসা যায়। সামাজিক দূরত্ব যেহেতু 6 ফিট, প্রয়োজনে আমরা 15 ফুট দূরত্বে রাখলাম মাননীয় বিচারপতিদের। আর মাননীয় বিচারপতিগণ তো আমাদের সামনে দিয়ে আসেন না, তারা পিছনে তাদের ভিতরের দরজা দিয়ে প্রবেশ করেন, তারা সেফটি সিকিউরিটি নিয়েই আসেন। কাজে এখানে তো আমি সংক্রমিত হওয়ার কোনো মানে সম্ভাবনা আমি দেখি না। আর আমি শেষ করছি আমাকে একটু শেষ করতে দেন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দেখেন দিন রাত কাজ করছেন, পরিশ্রম করছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক সবাই মিটিং এ অনেক জায়গায়, সংসদ ছাড়া অন্যান্য জায়গায় আমি ওনা থেকে 4 ফিট 6 ফিট দূরে অন্যদেরকে বসতে দেখেছি, খুব বেশি দূরে আমি দেখি নাই। অন্যান্য নেতা নেত্রী মন্ত্রী যারা আছে হয়তো 4 ফিট দূরে, এরকমই আমি দেখেছি। ব্যারিস্টার ফজলেনুর তাপস সার্বক্ষণিক ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসাবে তিনি কাজ করে যাচ্ছেন। মিটিং এর সভা সমাবেশ অনেক জায়গায় তিনি বক্তব্য রাখছেন, এবং তিনি যাদের সাথে বসছেন 4 ফিট দূরত্বে হয়তো বসছেন, অর্থাৎ 4 ফিট দূরত্ব। তাহলে সবাই যদি পারে 4 ফিট 6 ফিট দূরত্ব বজায় রেখে, তাহলে আমাদের কোর্টের বেলায় শুধু এই বিষয়টা ব্যতিক্রম, সারা পৃথিবীর সবকিছু সচল, বাংলাদেশের সবকিছু সচল, শুধু বিচারাঙ্গনের একটা জায়গায় শুধু সমস্যা। সামাজিক দূরত্বের কথা বলা আছে 6 ফিট, আপনি 15 ফিট দূরত্ব রক্ষা করেন, সমস্যা কি? এখন বলেন। জি স্যার, একটু মিউট করবেন কষ্ট করে সরি স্যার। না, আপনি যে ব্যাখ্যাটা দিলেন যে 10 ফিট এবং 15 ফিট, এটা তো স্যার হাইকোর্টের, হ্যাঁ, আমাদের হাইকোর্টের, আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বা অ্যাপিলেট ডিভিশন এই ধরনের অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা আছে, কিন্তু এ ধরনের ব্যবস্থা কি লোয়ার কোর্ট যেগুলি, জাজ কোর্ট যেগুলি, সেখানে কি আদেও করা সম্ভব? কারণ আমরা জানি আমাদের জাজ কোর্ট বা লোয়ার কোর্টের পরিবেশ আরো অনেক বেশি কনজাস্টেড, হ্যাঁ। সো সেক্ষেত্রে কি আমাদের এই ধরনের বিষয়গুলি ব্যাপকভাবে তত্ত্বাবধানে আনা কি আদৌ আমাদের পক্ষে সম্ভব হবে?
আমি দুঃখিত মিলন ভাই, যেহেতু সময় এর স্বল্পতা আছে স্যারের, এর জন্য আমি একটু স্যারকে শেষ করে দিচ্ছি, পরে আমাদের আরো বেশ কিছু আলোচনা আছে, আমরা ইনশাল্লাহ চালিয়ে যাব। ফাহাদ ভাই, আপনি ডিসহার্টেড হবেন না, হ্যাঁ, কারণ আপনি না ঠিক আছে চলো, অসুবিধা নেই, চলছে তো। কারণ আপনি আজকের আলোচনায় আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট, কারণ যখন আমি দর্শকের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমাদের স্যার আসার আগে, যে যখন কিনা প্যান্ডেমিক শুরু হয়নি তার আগেই আপনি এই ই জুডিশিয়ারি নিয়ে একটি বেশ ভালো পদক্ষেপ কোর্টে নিয়েছিলেন। তো সে সম্পর্কে আমরা শুনবো, এবং আপনার কি চিন্তা চেতনা বা ধ্যান ধারণা থেকে আপনার এই ধরনের একটি উদ্যোগ নেওয়ার ইচ্ছা এসেছে, সে ব্যাপারগুলিও আমরা আজকে জানতে পারবো। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যারের লাইন কি ডিসকানেক্ট হয়ে গেল? মিলন ভাই, আপনার বোধহয় মিউট করা। ও, আমারটা কি মিউট করা? না, শোনা যাচ্ছে তো। না, আমারটা মিউট করা না। মিলন ভাইকে আমি শুনতে পাচ্ছি না। মিলন ভাই, আমারটা কিন্তু মিউট করা না। ফরাদ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি মিলন ভাইকে। মিলন ভাই কি একটু কষ্ট করে বের হয়ে আবার একটু কানেক্ট করবেন? আচ্ছা, আমি তাহলে ওই লিংকটাতে ক্লিক করলেই হবে, তাই তো? শুধু দর্শক মন্ডলী, আমাদের মেহেদী স্যার বোধহয় কোনো একটি কারিগরি সমস্যার কারণে আমাদের সাথে নেই। আশা করি উনি ফিরে আসবেন। মিলন ভাই, হ্যাঁ, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, একদম পারফেক্টলি শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, ঠিক আছে। স্যার আসার আগে আমি একটু ফরহাদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ফরহাদ ভাই, আমরা মোটামুটি যারা আইন অঙ্গনে আছি, যখনই এই ই জুডিশিয়ারি ব্যাপারটা চলে আসে, তখন প্রথমেই আমাদের আসলে আমাদের সকলেরই জানা উচিত, এবং আমরা অনেকেই জানি এই বিষয়টা, যে ই জুডিশিয়ারি নিয়ে আপনি একটি রিট পিটিশন করেছিলেন এবং একটি রুলও দেওয়া আছে হাইকোর্টের। তো আপনি আমাদের যেহেতু সময় স্বল্পতা আছে, খুবই সংক্ষিপ্ত ভাবে আমাকে যদি একটু বলতেন যে আপনি কি গ্রাউন্ডের উপর বেস করে এটা করেছিলেন, এবং এটার ফলাফল রুলটা যে এসেছে, এবং এটা ফার্দার কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে গত 19শে জানুয়ারি 2020, মানে এই বছরই মহামান্য হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চে আমি রিটটি শুনানি করি। মূলত আমার এখানে প্রেয়ারটা ছিল যে সারা বাংলাদেশের প্রতিটি আদালতে ই জুডিশিয়ারির আওতায় আনা, এই জুডিশিয়ারিটা ইন্ট্রোডিউস করা বাংলাদেশে, এবং প্রত্যেকটা আদালতের কোর্টরুম গুলাকে এই জুডিশিয়ারির আওতায় নিয়ে আসা, এটা ছিল আমার প্রেয়ারটা। তো আদালত এটা খুব এক্সটেন্সিভলি শুনেছে এবং শুনে অর্ডার দিয়েছেন, রুল 9 ইস্যু করেছেন যে সারা বাংলাদেশের প্রতিটি আদালতে ই জুডিশিয়ারি ইন্ট্রোডিউস করার জন্য কেন এক্সপেডিশিয়াস ওয়েতে এবং ম্যানারে, খুব অতি দ্রুততম সময়ের মধ্যে কেন এই জুডিশিয়ারি ইন্ট্রোডিউস করার নির্দেশ দেওয়া হবে না, এমন এক রুল ইস্যু করে পাশাপাশি একটা ডিরেকশন দিয়েছে যে আগামী 90 ডেজের মধ্যে ই জুডিশিয়ারি বাস্তবায়ন সংক্রান্ত একটা অগ্রগতি প্রতিবেদন, প্রগ্রেস রিপোর্ট, সংশ্লিষ্ট যারা রেসপন্ডেন্ট আছেন ওনারা এফিডেভিট আকারে কমপ্লায়েন্স হিসাবে কমপ্লায়েন্স দিবেন আদালতে, সেই একটা অর্ডার ছিল আর কি। তো এরপর তো আপনার অর্ডার যথারীতি কমিউনিকেট হয়ে যায়, তারপরেই তো প্যান্ডেমিক সিচুয়েশন চলে আসে 24 মার্চ। হ্যাঁ, তো এইটাই মূলত এখানে আমি আদালতকে বুঝাতে চেয়েছিলাম তাৎক্ষণিকভাবে, যে আমার মূল গ্রাউন্ড ছিল এটাই যে আর্টিকেল 35 সাব আর্টিকেল 3 অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, ওখানে কি বিষয়টা বলা আছে যে এদেশের প্রত্যেকটা নাগরিক প্রকাশ্যে এবং অতি দ্রুততম সময়ে বিচার লাভের অধিকারী হবেন। এছাড়াও কিন্তু আমরা আর্টিকেল 31, 27 এবং অন্যান্য যে স্পিরিট গুলো আছে, অর্থাৎ আপনার যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, জুডিশিয়াল সেপারেশন, অর্থাৎ আমাদের যে কেস ব্যাকলগের বিষয়টাও কিন্তু আমি নিয়ে আসছিলাম, যে আপনার মিলিয়নস অফ কেসেস আর স্টক পাইলড ইন দ্য কোর্টস। তো এই বিষয়গুলো নিয়ে আসছি যে কেন আসলে, এবং করাপশন
তারপর আছে আপনার সিস্টেম লস। ফর এক্সাম্পল এটা বলা যেতে পারে যে যখন কোনো আপনি ফাইল সাবমিট করবেন, দেখা যাচ্ছে যে ফাইলগুলা খুঁজে পাওয়া যাচ্ছে না, মিসিং হচ্ছে, এগুলাকে আসলে সরিয়ে ফেলা হচ্ছে, ট্যাম্পারিং করা হচ্ছে, সিভিল লিটিগেশনের ক্ষেত্রে মামলার দীর্ঘসূত্রিতা হচ্ছে, সকল কিছু আসলে অ্যাকুমুলেটেড হয়ে বিচার যে একটা প্রক্রিয়া আছে এটাকে আসলে এটার পাইপলাইনকে আসলে ব্যাহত করছে, একটা হিন্ডার্ড হচ্ছে, অবস্ট্রাকল তৈরি হয়েছে বর্তমান যে পদ্ধতি আছে সেটা। এই পদ্ধতিকে আমি একেবারেই যে আউস্ট করে ফেলতে হবে, একেবারেই এখন এটাকে সরিয়ে ফেলতে হবে এই মুহূর্তে তা নয়। আমি একটা লং টার্ম, অর্থাৎ আমি যেই কাজটা করেছি যে এখন থেকে চিন্তা করে আগামী 10 ইয়ার্স পরে কি হবে বা এর পরে কি হবে, আমরা শুধু চেয়ে চেয়ে দেখবো যে কেস ব্যাকলগ আছে, তারপরে লিটিগেন্ট পিপলরা আপনার জাস্টিস পাচ্ছে না, ইকুইটি পাচ্ছে না, তারপরে সব জায়গায় রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, আপনার দেখা যাচ্ছে টাউট ব্রোকার যারা আছেন, মিডলম্যান, তারপরে হচ্ছে আপনার কোর্ট অঙ্গনের যে স্টাফ আছেন, সেকশন পিপল আছে, বেঞ্চ ক্লার্ক আছে, বেঞ্চ অফিসার আছে, সংশ্লিষ্ট সবাই কিন্তু একটা অর্ডার কমিউনিকেট করতে গেলে আপনার দুর্নীতির আশ্রয়, ওখানে কিন্তু স্পিড মানির প্রয়োজন হয়। তো সকল ক্ষেত্রেই যে এই বিষয়গুলো আছে এগুলা থেকে আসলে সরে আসার জন্য, এগুলা থেকে ওভারকাম করার জন্য ই জুডিশিয়ারি একটা মাইলস্টোন, এটা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি। এবং শুধু এটা নয়, এর আগেও কিন্তু গভর্নমেন্ট কিছু পদক্ষেপ নিয়েছিল কিছুটা, কিন্তু এটা আসলে প্রগ্রেস হয়নি, এটা প্রসিড হয়নি। আর ফর এক্সাম্পল যে ইআরপি একটা সফটওয়্যার বা ভিডিও কনফারেন্সে আমি একটু বলে নিই যে আসলে কোন কোন বিষয়গুলো আমি আদালতকে বুঝিয়েছি আমার সাবমিশনে। আমি চেষ্টা করেছি যে আসলে যখন আদালত জানতে চেয়েছে যে আসলে ই জুডিশিয়ারিটা কেমন হবে, এটার একটা পোর্টফোলিওটা কি, আপনি আমাকে একটু বলেন। আমরা সেটা সাবমিশন রেখেছি যে এখানে একটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা পিপিএন সিস্টেম থাকতে হবে, ডিজিটাল সাক্ষ্য রেকর্ডিং এর সিস্টেম থাকতে হবে, এভিডেন্স ক্যামেরা থাকবে, ইআরপি সফটওয়্যারের সিস্টেম থাকতে হবে, অবকাঠামোগত ডেভেলপমেন্ট প্রয়োজন হবে, তারপরে আপনার আইন মন্ত্রণালয়ের একটা ডেটা সেন্টার থাকতে হবে, মন্ত্রণালয়ের একটা নেটওয়ার্ক সেন্টার থাকতে হবে, সুপ্রিম কোর্টে একটা ডেটা সেন্টার থাকতে হবে, সুপ্রিম কোর্টে নেটওয়ার্ক সেন্টার থাকতে হবে, এবং প্রায় 1500 কোর্ট রুম সারা বাংলাদেশে প্রতিষ্ঠা করা যেতে পারে। এবং 64 জেলায়, আমি একটু বলে দিচ্ছি, 64 জেলায় মাইক্রো ডেটা সেন্টার তৈরি করতে হবে। এরকম আরো অনেকগুলা বিষয় আমি আদালতে উপস্থাপন করেছি যে, এবং একটা গাইডলাইন বা একটা স্কেলিটন যে আসলে কি কি জিনিসগুলো আসলে অ্যাডাপ্ট করা যেতে পারে এই জুডিশিয়ারির ক্ষেত্রে। এবং অটোমেশন সিস্টেম, অর্ডার কমিউনিকেট করার ক্ষেত্রে ই ফাইলিং এর যে বিষয়গুলো আছে, ই ফাইলিং এর কনসেপ্টটা কি হবে সেটাও কিন্তু আমি ইলাবোরেটলি দিয়েছি। এবং আমি যখন পরবর্তীতে আবার রিটটা পরবর্তীতে যখন শুনানি করব ফার্দার, তখন আমার আরো কিছু বিষয় থাকবে এখানে যে আসলে এক্সপার্ট যারা আছে, এক্সপার্টদের ওপিনিয়ন নেওয়ার প্রয়োজন আছে এই বিষয়ে, যারা আইটি এক্সপার্ট আছেন, হ্যাঁ, তাদেরকে কোর্টের প্রয়োজনে কোর্ট ওনাদেরকে ডাকবে, ওনাদের কাছ থেকে পরামর্শ নিবে কিভাবে এটাকে আসলে ইউজার ফ্রেন্ডলি করা যায়, কিভাবে এটাকে আসলে অ্যাফোর্ডেবল করা যায়, কিভাবে এটাকে আরো অত্যাধুনিক করা যায়। হ্যাকিং এর ব্যাপার থাকে, সিকিউরিটির ব্যাপার থাকে, কিন্তু এত বড় একটা বিষয়, হ্যাঁ, সেই বিষয়গুলো যেন খুব মানে গ্লোবাল স্ট্যান্ডার্ড হয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এক্সপার্টদের ওপিনিয়ন কিন্তু আদালত নিতে পারে। সেই বিষয়গুলো আমি আমার পরবর্তী শুনানিতে রাখবো। আরো অনেক কিছু ছিল। আসলে ফাহাদ ভাই, এটা আপনি বুঝতেই পারছেন, কারণ আমাদের ঠিক আছে যে আমরা এর মধ্যে শেষ করব। আমি অত্যন্ত দুঃখিত মিলন ভাই, আপনার কাছে আমার শেষে আসতে হলো। তারপর আমি একটু বলে নিচ্ছি যে এই মুহূর্তে আমি পার্সোনালি ফেসবুক থেকে জানতে পেরেছি, এবং অনেকেই জানতে পেরেছে যে আপনি বেশ কিছু আপনার ভার্চুয়াল কোর্টে বেশ কিছু শুনানি করেছেন এবং সফলও হয়েছেন। তো আমার প্রথম প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে আপনি যখন এই ভার্চুয়াল কোর্টে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনানি পর্যন্ত গেলেন, এবং অবশ্যই আপনি অর্ডারও নিয়ে এসেছেন, এই পর্যন্ত আপনার কি এমন কোনো প্রবলেম ফেস করতে হয়েছে যেটা কিনা অনেক বড় প্রবলেম, এবং সেক্ষেত্রে আপনার মনে হয়েছে যে ভার্চুয়াল কোর্ট আসলে আমাদের জন্য না, আমাদের জন্য অ্যাকচুয়াল কোর্টই আসলে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা রাখে? এরকম কি আপনার কোনো বিষয় নিয়ে মনে হয়েছে? প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আমার বক্তব্য শুরুর আগে আমি জাস্ট একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই পর্যন্ত আমাদের সুপ্রিম কোর্টের আজকে পর্যন্ত আমার হিসাব মতে এবং পেপারের কাটিং অনুযায়ী 35 জন আমাদের লার্নেড লয়ার সুপ্রিম কোর্টের মারা গেছেন। আমি ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ পাক ওনাদেরকে জান্নাত নসিব করুন।
আমাকে যে প্রশ্নটা করা হয়েছে সেটাতে আমি কোনো প্রবলেম ফেস করেছি কিনা, আমি আজকেও ম্যাজিস্ট্রেট কোর্টের একটা হিয়ারিং করেছি এবং ম্যাজিস্ট্রেট কোর্টে যে হিয়ারিংটা করলাম আমার কাছে মনে হয়েছিল যে আমি হাইকোর্টে অনেকগুলো হিয়ারিং করেছি, অ্যাপিলেট ডিভিশনেও করেছি। আজকে ম্যাজিস্ট্রেট কোর্টে যখন আমি ঢুকলাম মানে হিয়ারিং করতে বসলাম, সেই একই সিস্টেমে মাইক্রোসফট টিম দিয়ে, আমি ভাবলাম হয়তো বা ডিফিকাল্টিস ফেস করব। তো আমি দেখলাম যে না, ম্যাজিস্ট্রেট কোর্টের সিস্টেমটা আরো ইজি। কারণ ইজি এই সেন্সে যে ওখানে ম্যাজিস্ট্রেট সাহেব ডেকে ডেকে বলছে যে এই মামলাটা কার, এই মামলাটা কার, ওই মামলার কার। ইভেন আমি চুপচাপ বসেছিলাম যে আমার মামলাটা কখন ডাকবে, তখন উনি নিজেই বললো যে মাহফুজুর রহমান সাহেব, যেহেতু স্ক্রিনে নাম উঠে আর কি, যে আপনার কোন মামলাটা। তো আমি আসলে টু বি অনেস্ট আমি কোনো ডিফিকাল্টিস ফেস করিনি। বাট এখানে একটা বাট আছে আর কি, আমি ডিফিকাল্টিস ফেস করিনি তার মানে এটা না যে অন্যরা ডিফিকাল্টিস ফেস করছে না। আমি হয়তো একটু টেকনিক্যালিতে, আমি টেকনোলজিতে আমি একটু ইউজ টু হয়ে গেছি, এক্সপার্ট বলবো না, আমি ইউজ টু হয়ে গেছি। আমি সহজে বুঝতে পারছি। আমি ল্যাপটপ নিয়ে বসছি, ল্যাপটপে প্রবলেম হলে আমি মোবাইল নিয়ে বসছি। আমি একটা হিয়ারিং করেছি, আমি ল্যাপটপে নিয়েছি। আমি সুপ্রিম কোর্টে বসে যখন করলাম তখন আমি সুপ্রিম কোর্টের যে ইন্টারনেট লাইন নেওয়া হয়েছে ওখানে ওই লাইনেও রেখেছি, আমি আবার মোবাইলে আমার ডাটার লাইনও রেখেছি, যেন কোনো একটাতে প্রবলেম হলে আমি যে কোনো সময় সুইচ করতে পারবো। এই যে এই কষ্টগুলো তো আসলে সবাই নিতে পারবে না, এটাই তো নর্মাল জিনিসটা, তাই না? সো আমার জন্য এটা সুবিধাজনক, তার মানে এটা না সবার জন্য সুবিধাজনক। আর এখানে একটা ব্যাপার যে হ্যাঁ, ভার্চুয়াল কোর্টের আমাকে যে কোশ্চেনটা করা হয়েছে তার অ্যান্সার হচ্ছে যে আমার কোনো ডিফিকাল্টিজ আমি ফেস করিনি। আমার কাছে মনে হয়েছে দ্যাটস এই সিস্টেমটা খুবই ভালো এবং মাই ওপিনিয়ন যে এই সিস্টেমটা কন্টিনিউ করা উচিত। তার মানে আমি এটাকে সাপোর্ট করছি না যে অ্যাকচুয়াল কোর্ট জানি না আসে, তা না। ভার্চুয়াল কোর্টের দরকার আছে এবং ভার্চুয়াল কোর্টের পাশাপাশি অ্যাকচুয়াল কোর্টেরও দরকার আছে। এটা আমাকে যতটুকু প্রশ্ন করা হয়েছে ততটুকু উত্তর। আমাকে যদি ফার্দার কোনো কোশ্চেন করা হয় আমি তার অ্যান্সার দেব। ধন্যবাদ। জি, ধন্যবাদ মিলন ভাই, অসংখ্য ধন্যবাদ। যে দর্শক মণ্ডলী, আমরা জানতে পারলাম যে মিলন ভাই নিজস্ব কিছু তার যেহেতু কি বলবো ইন্টারনেট বেসড হোক বা অনলাইন বেসড হোক কিছু যোগ্যতা বা ক্ষমতা যাই বলেন না কেন থাকার কারণে ওনার প্রবলেম হয়নি। তবে এই বিষয়টি মিলন ভাই আমি আবারও আপনার কাছে ফিরে আসছি, সেটি হচ্ছে এই বিষয়টি নিয়ে যে আমাদের অনেক অ্যাডভোকেটস আছেন যারা জাজ কোর্টে প্র্যাকটিস করছেন, দে আর নট ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ দিস মডার্ন টেকনোলজি সো ফার। হ্যাঁ, অনেকেই আছেন, বিশেষ করে ইয়াং যারা, তাদেরকে আমি বলবো না, বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন তারা হয়তো বা এখন পর্যন্ত ঠিকমতো মোবাইলটাই হয়তো বা একটা স্মার্টফোন চালাতে তারা পারেন না। তো আপনি কি মনে করেন যে আমি যেটা আপনার কাছে জানতে চাইবো, আমি এটা জানতে চাইবো না যে তাদের অসুবিধা হচ্ছে কি হচ্ছে না, অবশ্যই এটা গ্রহণযোগ্য একটি ফ্যাক্ট যে তাদের অসুবিধা হচ্ছে। আমি যেটা জানতে চাইবো যে এই অসুবিধা থেকে এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা কিভাবে উত্তরণ করতে পারি বা এই অসুবিধাটাকে আমরা ওভারকাম করতে পারি। আসলে দেখেন ভার্চুয়াল কোর্টটা কিন্তু আসলে হচ্ছে সময়ের সৃষ্টি, তাই না? মানে নেসেসিটি, যে একটা প্রয়োজন চলে এসেছিল তার সৃষ্টি কিন্তু এই ভার্চুয়াল কোর্ট। এই করোনা এপিডেমিক যদি না হতো হয়তো বা ভার্চুয়াল কোর্টটা এই সময় আমরা এভাবে পেতাম না। তো এখন আমার কথা হচ্ছে যে এই ভার্চুয়াল কোর্টটা প্রথম থেকে আমরা যে এই যে অ্যাকচুয়াল কোর্ট নিয়ে এখন ফাইট করছি, আমরা কেউ বলছি যে অ্যাকচুয়াল কোর্ট দরকার, কেউ বলছি ভার্চুয়াল কোর্ট দরকার। এই ফাইটটা কিন্তু অনেকটা কমে যেত যদি ভার্চুয়াল কোর্টের সংখ্যা অনেক বাড়াই দিত। আমরা ভার্চুয়াল কোর্ট কয়টা পাচ্ছি? আমরা ভার্চুয়াল কোর্ট হাতে গোনা 6-7টা আমরা কোর্ট পেয়েছি, তাই না? এবং আমরা জানি এই কোর্টে মামলাগুলা করতে যেও আমরা কতটা ডিফিকাল্টিস ফেস করছি, কি অসুবিধা ফেস করছি সেটা নাই বা বললাম, সেটা মেহেদী স্যার বলে দিয়ে গেছে। তো আমরা জানি যে এই ধরনের যে ফেস করছি এই প্রবলেম গুলা, এই যে আমাদের সারা বাংলাদেশে তো একটাই সুপ্রিম কোর্ট, 64 জেলার মানুষজন এই সুপ্রিম কোর্টের উপর রিলাই করে আছে যে আমার এখানে যাওয়া ছাড়ার কোনো উপায় নাই। সো আমি কেন এই 6-7টা মাত্র আমি কোর্ট রাখলাম? ভার্চুয়াল কোর্ট আমাকে কেন 6-7টা রাখতে হবে? আমি তো ইচ্ছা করলে এই ভার্চুয়াল কোর্টের পরিধিটা আরো বাড়াই দেওয়া যেতে পারতো। কারণ আমরা দেখেছি কি যে এখানে সংবিধানে দেখেছি 94 যখন দেখেছি সংবিধানের 94 বলেছে যে বিচারপতিরা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে তাদের মামলা যেভাবে পরিচালিত করার দরকার হয় সেভাবে করবেন, কিন্তু তারা করতে পারছেন না কেন? কারণ চিফ জাস্টিস সাহেব তাদেরকে কোনো বেঞ্চ দেয়নি। ওকে, হয়তো বা এটা সময়ের কারণে দেয়নি বা
টেকনোলজি ডেভেলপমেন্টটা ওই সময় মতো হয়নি, কিন্তু অনেকদিন কিন্তু হয়ে গেল, আরো কিন্তু আপনার কোর্টের পরিধি বাড়ানো যেত, কিন্তু বাড়ানো যায়নি, হয়নি। আবার আমরা দেখেছি কি যে 107-এ আমরা দেখেছি যে সংবিধানের 107 অনুচ্ছেদে ওখানে বলে দিয়েছে, 107-3 বলে দিয়েছে যে মাননীয় প্রধান বিচারপতি সাহেব অবশ্যই বেঞ্চ গঠন করবে, করিবেন মানে করিতে পারিবেন না তা না, কিন্তু এটা কিন্তু করিবেন মানে কি যে বেঞ্চগুলা গঠন করে দিতে হবে। সো এই বেঞ্চগুলা ভার্চুয়ালি হোক না, অসুবিধা নাই তো। যদি ভার্চুয়াল হতো, ইনাফ পরিমাণে ভার্চুয়াল কোর্ট দেওয়া হতো, তাহলে আমার মনে হয় আরো অনেক মানুষজন স্কোপ পেত। অ্যাকচুয়াল কোর্টের যে দাবিটা সেটা চলে যেত আমি কখনোই বলবো না, অ্যাকচুয়াল কোর্টের দাবি সবসময় থাকবেই, এটার কোনো বিকল্প আছে বলে আমার মনে হয় না। ভার্চুয়াল কোর্টটা এটা একটা সময় সাপেক্ষে বিকল্প, কিন্তু এই যে একটা চাপ বা এই যে সবাই এখন অ্যাকচুয়াল কোর্ট চাচ্ছে, এইটা থেকে উত্তরণ হতো আর কি, আমি এটা বলে মনে করি আর কি। আর এটা থেকে উত্তরণের উপায় যদি বলেন, আমি বলবো যে ভার্চুয়াল কোর্ট বাড়াই দেওয়া হোক। এবং আজকে আমরা দেখেছি যে আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন তারাও আজকে একটা সংবাদ সম্মেলন করেছে, সংবাদ সম্মেলন করে ওনারাও বিভিন্ন দাবি দাবা বলেছে, এবং ওনারাও কিন্তু অ্যাকচুয়াল কোর্টের পক্ষে এখন সবাই নড়ে চড়ে বসেছে। আমরা একটা জিনিস দেখেছি যে মে মাসে কিন্তু কিছু কোর্ট দেওয়া হয়েছিল, তো যখন ওই কোর্ট দেওয়া হলো তখন কিন্তু ওটার পক্ষে বিপক্ষে আইনজীবীরা কিন্তু অনেক কথা বলা শুরু করলো, এবং ওই সময় যখন যারা বিপক্ষে ছিল তারাও কিন্তু এখন অ্যাকচুয়াল কোর্টের পক্ষে। আমি বলবো না ওই সময় যেটা তাদের কথাবার্তা ছিল সেটা ভুল, সেটাও রাইট ছিল, কারণ আমরা জানি করোনার যে এখন সিচুয়েশন, প্রতিদিন মারা যাচ্ছে, আজকেও 46 জন মানুষ মারা গেছে। এখন এটা থেকে উত্তরণের একটাই উপায় আমি মনে করি যে ভার্চুয়াল কোর্টটা অধিক সংখ্যক বাড়াই দেওয়া উচিত, এবং যদি স্বাস্থ্যবিধি মেনে এটা অ্যাকচুয়াল কোর্ট পরিচালনা করা সম্ভব হয় তাহলে সেটা করা উচিত। এবং স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা কিন্তু সম্ভব, আমি বলবো না এটা সম্ভব না, কারণ আমরা যদি অল্প কিছু সংখ্যক আমরা মামলা দিই, লিস্টে যদি দিয়ে দিই যে আজকে 15টা থাকবে বা 20টা থাকবে, তার বেশি কোনো মামলা শুনানি হবে না, কোনো কেউ মেনশন করে বলতে পারবে না আজকে আমার মামলাটা শুনানি করা হোক, একটা সিস্টেমেটিক ওয়েতে যদি করা হয় তাহলে কিন্তু হবে। আর আমাদের মাথায়, আইনজীবীদের মাথায় একটা জিনিস ভাবা হচ্ছে যে আসলে এই স্বাস্থ্যবিধি সবকিছু অ্যাপ্লাই করা কিন্তু শুধুমাত্র সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের না, এটা কিন্তু কখনোই না। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং সুপ্রিম কোর্টের অথরিটি দুইটাই, কারণ আমরা কি জানি, আমরা সুপ্রিম কোর্টে যখন গেট দিয়ে ঢুকছি, বার অ্যাসোসিয়েশনের গেট দিয়ে ঢুকছি, দুই কদম দিলেই কিন্তু আমরা কোর্টে ঢুকে যাচ্ছি। সো এখানে হচ্ছে ভাইস ভার্সা, দুই পক্ষেরই একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে কিভাবে স্বাস্থ্যবিধিটা অ্যাপ্লাই করা যায়, এভাবে খোলা যেতে পারে বলে আমি মনে করি আর কি। ধন্যবাদ। আমি ধন্যবাদ মিলন ভাই। আমি দর্শক মন্ডলীর উদ্দেশ্যে বলছি যে আমাদের একটি স্টেটমেন্ট ছিল আমাদের মেহেদী স্যারের কাছ থেকে যে আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এখনকার যে কমিটি আছে তাদের এই বিষয়ে অনীহা আছে, কিন্তু আমি 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 দর্শক মন্ডলীকে বলে দিচ্ছি যেটা মিলন ভাই মাত্র উল্লেখ করলেন যে আজকে একটি সভা করে ওনারা 7টি বিষয়ের উপর আলোকপাত করে কোর্ট খুলে দেওয়ার ব্যাপারে বলেছে, এবং সেক্ষেত্রে আমাদের আরো প্রয়োজনীয় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে সম্পর্কে স্পষ্ট করে ওনারা বলে দিয়েছেন। তো আমি আবার একটু ফরাদ ভাইয়ের কাছে যাব। ফরাদ ভাই, আমি ওই একই প্রশ্নটা যদি আপনাকে করি যে এই মুহূর্তে এই যে টেকনোলজিক্যাল যে প্রবলেমটা অনেক লয়ার্সরা ফেস করছেন, এই টেকনোলজিক্যাল প্রবলেমটা থেকে আমরা যদি উত্তরণ চাই তাহলে আমরা কি করতে পারি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আইন মন্ত্রণালয় আজকে আমি দেখেছি যে ওনারা একটা প্রজ্ঞাপন দিয়েছে, আসলে একটা সার্কুলার দিয়েছে যে পর্যায়ক্রমে সারা বাংলাদেশের প্রতিটি আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীদেরকে ওনারা একটা প্রফেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করবে। তো অনলাইনেই সেই ট্রেনিং এর ব্যবস্থাটা করবে। তো ট্রেনিংটা আসলে খুব দরকার, অনেকে আসলে এটা ইউজড না। আর এই জিনিসটা কিন্তু হ্যাঁ, বর্তমানে যে ভার্চুয়াল পদ্ধতিটা আছে, ভার্চুয়াল কোর্টের যে সিস্টেমটা আছে, এটা কিন্তু মানে আমাদের কাছে খুব বেশি ডিফিকাল্ট মনে হয়নি। একেবারে যারা একটা স্মার্টফোন অপারেট করতে পারে তাদের জন্য এটা একেবারে কোনো কঠিন বিষয়ই না, একেবারে ভেরি সিম্পল ম্যাটার। হ্যাঁ, আমি উচ্চ আদালতের বলেন নিম্ন আদালতের বলেন সবটাই বলছি, একেবারেই সিম্পল ম্যাটার। কিন্তু ওই যে মাহফুজ ভাই যেটা বলে গেলেন যে অনেকে আছে, অনেকের কাছে ডিফিকাল্টি ফেস করতে পারে, এটা স্বাভাবিক। এটার জন্য যেটা দরকার, হঠাৎ করে যেহেতু জিনিসটা চলে আসছে জিনিসটা তাৎক্ষণিক ভাবে আসলে কাউকে দোষারোপ করার কোনো সুযোগ ছিল না যে এটা আগে থেকে ওয়েল ইকুইপড হয়ে তারপরে ট্রেন্ড আপ করার বিষয়। এটা তো একটা বলা যায় এপিডেমিক, একটা প্যান্ডেমিক সিচুয়েশন হঠাৎ করে আসছে, পৃথিবীর কেউ প্রস্তুত ছিল না। তো সেই পরিস্থিতিতে আমাদের দেশে যে ভার্চুয়াল কোর্টের যে সিস্টেমটা ইন্ট্রোডিউস হয়েছে
এটা আমরা বা কোনোভাবেই খারাপ বলবো না, এটা একটা ব্লেসিং মনে করব, এবং এটা আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এই যে মাহফুজ ভাইয়ের সাথে আমি একমত যে অ্যাকচুয়াল কোর্টের বিরুদ্ধে করছি না, অ্যাকচুয়াল কোর্ট তার গতিতে চলবে, বাট ভার্চুয়াল কোর্ট আমাদেরকে সামনে রাস্তা দেখাবে যে ই জুডিশিয়ারির প্রপার এক্সিকিউশন হবে, ইমপ্লিমেন্টেশন হবে। ভার্চুয়াল কোর্টটা কিন্তু ই জুডিশিয়ারি না, এর একটা সেগমেন্ট, 1/10 বলতে পারেন, 10/1 বলতে পারেন। এটা ই জুডিশিয়ারি হচ্ছে একটা বিশাল কর্মযজ্ঞ। নিশ্চয়ই মাহফুজ ভাই জানেন যে উন্নত বিশ্বে কিন্তু এই জুডিশিয়ারি বর্তমানে আপনার বাস্তবায়ন আছে। তো সেখানে কি হয় সেই বিষয়গুলা নিশ্চয়ই আপনারা জানেন। তো আমাদের দেশে যদি ই জুডিশিয়ারি প্রপারলি যদি ইমপ্লিমেন্ট হয়, তাহলে আমাদের বিজ্ঞ বন্ধুরা কেউ কিন্তু এটাতে আপনার করবেন না, অপোজ করবেন না, আমি যতদূর বিশ্বাস করি। কারণ হচ্ছে ততদিনে কিন্তু আমাদের বিজ্ঞ বন্ধুদের মাঝে এরকম একটা টেকনোলজিক্যাল নো হাউ চলে আসবে। ওনারা আইন মন্ত্রণালয়ের ট্রেনিং হোক বা ব্যক্তিগত উদ্যোগে হোক বা যেভাবেই হোক, ওনারা কিন্তু ইউজ টু হয়ে যাবেন বিষয়টার সাথে। হঠাৎ করে এসেছে, এই জন্য এটার সাথে আসে অ্যাডজাস্ট হওয়া, অ্যাডাপ্ট হওয়া একটু ডিফিকাল্টিস হয়েছে সবার, এটা আমি স্বীকার করি। কিন্তু ভার্চুয়াল কোর্টের যে পদ্ধতি, এটা মোটেই কোনো রকম আমাদের জন্য এটা কোনো খারাপ পদ্ধতি না, আইনজীবীদের জন্য খারাপ কোনো পদ্ধতি না। এটাতে কিছু কিছু বিষয় চলে আসছে যে আপনার বেঞ্চ ক্লার্ক বা বেঞ্চ অফিসাররা দুর্নীতির সাথে জড়িত, অ্যাকচুয়াল কোর্টে তো আরো বেশি। ভার্চুয়াল কোর্টে হচ্ছে দুর্নীতি বিষয়টা আসলে আমাদের একটা ভিন্ন টপিক হতে পারে পরবর্তীতে। না, ওই যে যেহেতু প্রসঙ্গে আসছে এর জন্য বললাম আর কি, যে ভার্চুয়াল হলেই দুর্নীতি হবে তা না। আমি একটা জিনিস বলতে চাই স্পষ্ট করে আজকে সবার উদ্দেশ্যে, যে যদি ই জুডিশিয়ারি ইমপ্লিমেন্ট হয়, বাংলাদেশের জুডিশিয়ারিতে দুর্নীতির পরিমাণ শূন্যর কোটায় নেমে আসবে। আমি এটা একেবারে মানে খুব দৃঢ়ভাবে বলতে পারি। কারণ হচ্ছে ই জুডিশিয়ারি যে কনসেপ্ট, এটা যদি সবাই মানে আমরা এটা নিয়ে একটু স্টাডি করি, জানি যে এই জুডিশিয়ারি জিনিসটা কি, কিভাবে আসলে ইমপ্লিমেন্ট হবে, এটা একেবারেই খুব স্বয়ংক্রিয় পদ্ধতি, ওয়ান স্টপ সার্ভিসের মতো। তাহলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ঘুষ দেওয়ার কোনো সুযোগ নেই, কেউ তো আপনার ফাইল আটকাতে পারছে না। যেমন ধরেন আমাদের কিন্তু সুপ্রিম কোর্টে এখন বেইল কনফার্মেশন একটা সফটওয়্যার আছে, একটা সিস্টেম আছে, সবাই জানেন যে যখন বেইল হয় তখন ভার্চুয়াল পদ্ধতির আগেই কিন্তু এটা ছিল। যেমন বেইল হলে বেইল কনফার্মেশনের জন্য আপনার ওয়েবসাইটে গিয়ে একটা সিস্টেম আছে, ওখানে কি দুর্নীতির কোনো বিষয় আছে? নেই। তো যখন সবকিছু টেকনোলজির সাথে অ্যাডাপ্ট হয়ে যাবে, টেকনোলজিক্যালি যখন সবকিছু হবে, অনেক কিছু আসলে আমাদের জীবন সহজ হয়ে যাবে। আমরা আইনজীবীরা কিন্তু একটা নতুন জগতে প্রবেশ করব, এটা আমরা এখন বুঝতেছি না। সত্যি আমাদের জন্য এটা একটা ব্লেসিং যে ই জুডিশিয়ারি বা আপনার ই কোর্ট রুম বা ভার্চুয়াল কোর্ট এটারই একটা অংশ, একটা ধাপ মাত্র। আমরা এক ধাপ থেকে আরেক ধাপে যাব। আমরা আশা করি যে সরকার যে প্রজেক্ট নিয়েছে এটা খুব দ্রুত বাস্তবায়ন হবে, এবং উচ্চ আদালতের যে ডিরেকশন এবং উচ্চ আদালতের যে অর্ডার আছে সেটার ইমপ্লিমেন্টেশন হবে। এবং আমি এটাও বলতে পারি যে এটা হয়ে গেছে বলা যায়। তারপরে প্রপারলি এটাকে বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার, আমাদের বিজ্ঞ বন্ধু সারা বাংলাদেশে সবারই এই বিষয়টাতে সহযোগিতা থাকা দরকার। অবশ্যই আমাদের এই জুডিশিয়ারি হয়ে গেলে কিন্তু আবার আপনার অ্যাকচুয়াল কোর্টের কথা উঠে গেল, বিষয়টা এরকম নয়। কিন্তু অ্যাকচুয়াল কোর্ট থাকবে, এই জুডিশিয়ারি, আমি বারবার বলছি যে অ্যাকচুয়াল কোর্ট থাকবে। এই জুডিশিয়ারি ইজ নট লাইক দ্যাট যে আপনার অ্যাকচুয়াল কোর্ট উঠে যাবে শুধুমাত্র বাসায় বসে ফাইল করবেন, এরকম বিষয়টা কিন্তু না। এই জুডিশিয়ারি এবং ভার্চুয়াল কোর্ট সম্পর্কে ডিটেইল জানলে কিন্তু বিজ্ঞ বন্ধুগণ কেউ এটা অপোজ করবেন না এবং এটাকে সাদরে ওয়েলকাম জানাবেন। আমি ব্যক্তিগতভাবে মামলা করতে গিয়ে কোনো ডিফিকাল্টিজে পড়ি নাই। এই জি, ধন্যবাদ। তো আমি এখন আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি অলমোস্ট। আমি কিছু বিষয় নিয়ে মিলন ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো। সেটি হচ্ছে যে আজকে বেশ কয়েকটি স্টেটমেন্ট এসেছে আমাদের মাননীয় আইনমন্ত্রীর কাছ থেকে। আমি যদি একটু স্টেটমেন্টগুলি একটু মিলন ভাইয়ের উদ্দেশ্যে বলি, এবং পরবর্তীতে আমরা আরেকটি নোটিশ পেয়েছি আইন মন্ত্রণালয় থেকে, যেখানে কিনা ওই যিনি ফারাদ ভাই উল্লেখ করলেন যে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, টেকনোলজিক্যাল প্রশিক্ষণ। আমি যদি একটু স্টেটমেন্টগুলি সম্পর্কে একটু আলোকপাত করি, আমি একটু জানতে চাইবো যে মিলন ভাই আপনি একটু আপনার ব্যাখ্যাটা যদি এই বিষয়ে একটু দিতেন। প্রথমত আমাদের একটি কথা আমাদের মাননীয় মন্ত্রী আনিসুল হক স্যার বলেছেন যে প্রয়োজনের তাগিদে সীমিত পরিসরে ভার্চুয়াল আদালত পরিচালনা করা যাবে। তার আগে আবার উনি বলেছেন সীমিত আকারে আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে রবিবার থেকে। একবার বলেছেন যে সীমিত আকারে আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে বলেছেন, তারপরে যে সীমিত পরিসরে ভার্চুয়াল আদালত পরিচালনা করা যাবে
এবং পরবর্তীতে উনি একটি কথা অ্যাড করেছেন, আরো আরো একটি স্টেটমেন্ট উনি দিয়েছেন যে এখন আমরা করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলা করা শিখেছি, সামাজিক দূরত্ব রক্ষা করছি, মাস্ক পরছি, সেজন্য প্রয়োজন অনুসারে যেখানে খুব দরকার সেখানে নর্মাল কোর্ট চালাতে পারি। প্রধান বিচারপতি বলেছেন তিনি করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, প্রয়োজন হলে তিনি এই বিষয়ে ব্যবস্থা নেবেন। এই যে লাস্টের যে লাইনটা, যে প্রধান বিচারপতি বলেছেন যে প্রয়োজন হলে তিনি এই বিষয়ে ব্যবস্থা নেবেন, কিছু কিছু আজকে গণমাধ্যমে আসা শুরু হয়ে গেল যে বিচার বিভাগে কোনো হস্তক্ষেপ হচ্ছে কিনা বাইরে থেকে, কিন্তু আইনমন্ত্রী কিন্তু আবার বলে দিয়েছেন যে প্রয়োজন হলে প্রধান বিচারপতি, আমাদের মাননীয় প্রধান বিচারপতি যিনি আছেন, তিনি এই বিষয়ে ব্যবস্থা নেবেন। তা আপনি যদি একটু মিলন ভাই তিনটা স্টেটমেন্টকে যদি আপনি একটু সিনক্রোনাইজ করে কোন একটি প্রপার ডিসিশন আসলে কি হতে পারে, হতে যাচ্ছে, এই বিষয়ে যদি একটু বলতেন। আসলে প্রথমত উনি যে স্টেটমেন্ট গুলা দিয়েছে পরবর্তীতে দেখা গেছে ওই স্টেটমেন্ট গুলা অনেকাংশে মিলেনি। কিভাবে মিলেনি? কারণ আমি বেশ কিছু আর্টিকেলে দেখলাম যে উনি বলেছেন যে রবিবার থেকে কোর্ট চালু হবে। আমরা আজকে জানি যে ফুল কোর্ট সভা হয়েছে আর কি। এখন পর্যন্ত আমার জানা মতে কিছু পত্রিকায় অলরেডি নিউজ আসছে যে রবিবার থেকে ফুল কোর্ট চালু হচ্ছে না। আর যে স্টেটমেন্টটা দিয়েছে যে প্রয়োজন হলে সীমিত আকারে কোর্ট খুলে চালু করা হবে, দেখেন আমরা আসলে কিসের জন্য আমরা এত কিছু ভাবছি? আমাদের স্বাস্থ্যের কারণে, তাই না? এখন যদি আমরা কোর্ট বন্ধ কেন? কোর্ট বন্ধ মেইন কারণ হচ্ছে স্বাস্থ্যগত কারণে আর কি। এখন বাংলাদেশে, সারা বাংলাদেশে যদি আপনি ডেঞ্জার জোন মনে করেন যে কোর্টে গেলে করোনা হবে, তাহলে সবার প্রথমে কিন্তু আমাদের চলে আসবে হচ্ছে ঢাকা বার এরিয়াটা। ঢাকা ডিস্ট্রিক্ট কোর্ট বলেন, সিএমএম কোর্ট এরিয়া বলেন, জাজ কোর্ট এরিয়া বলেন, ওখানে যে পরিমাণ ফাইলিং হয়, মানুষ আসে, লয়াররা আসে, ক্লায়েন্টরা আসে, ঠিক আছে, সেই জায়গা কিন্তু ওপেন করে দেওয়া হলো। সেখানে কিন্তু এখন কিন্তু আপনার আসামিরা যে সারেন্ডার হতে পারবে তারা, এবং সিভিল কোর্টেরও এখতিয়ার কিন্তু খুলে দেওয়া হয়েছে, তাই না? সো আসলে এখন ওই জায়গায় যদি আমরা দেখি, তাহলে যেখানে ঢাকা কোর্ট এরিয়াটা খুলে দেওয়া হলো, সারেন্ডারের যে প্রসেসটা ওপেন করে দেওয়া হলো না অল ওভার বাংলাদেশে আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আসলে আস্তে আস্তে ওনার কথা যেটা বলেছে যে সীমিত আকারে প্রয়োজনের তাগিদে খুলে দেওয়া হবে, আসলে কিন্তু তাই, প্রয়োজনের তাগিদে কিন্তু খুলে দেওয়া হচ্ছে আর কি। এখন আসলে দেখা যাবে ইন এ সেন্স একটা সময় সবকিছু খুলে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, মানে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আসলে ভার্চুয়াল কোর্ট এই প্যান্ডামিক সিচুয়েশনে অবশ্যই দরকার। অ্যাকচুয়াল কোর্টও খুলুক, কোনো অসুবিধা নাই, কিন্তু ভার্চুয়াল কোর্টটা যেন একবারে বিলীন না হয়ে যায়। কারণ দেখেন এখন এই যে করোনার যে পরিস্থিতি, যাদের কেউ আত্মীয় স্বজন মারা গেছে, যাতে নিকট আত্মীয় মারা গেছে, তারাই কিন্তু বুঝে যে এই করোনার ইফেক্টটা কি, তাই না? মানে এই যে করোনার মহামারীটা কিন্তু তারাই বুঝতে পারবে যাদের উপর দিয়ে যাচ্ছে। আর আমরা যাদের উপর দিয়ে যাচ্ছে না, তারা কিন্তু ওভাবে এখনো বুঝতে পারবে না, ফিল করতে পারবে না। তো আমি এখন কোর্টে যেতে চাচ্ছি না, কেন? আমি ইনসিকিউর ফিল করছি। আমার দুটা বাচ্চা আছে, আমি যদি কোর্টে যাই, কোনো কিছু হয়, আমার করোনাটা আমার এফেক্ট করলো না, কিন্তু আমার থেকে আমার বাচ্চাদের ছাড়ালো, তাই না? সো আমি কোর্টে না যেয়ে যদি আমি বাসায় বসে করতে পারি, এটাও তো আমার একটা অধিকার, আমি বলবো, তাই না? আবার যদি ভার্চুয়াল কোর্ট বন্ধ করে দিয়ে অ্যাকচুয়াল কোর্ট শুধু রেখে দিল, ওকে আমি এখন যাব না, তাহলে আমার ক্লায়েন্ট তো আমার কাছে থাকবে না। ক্লায়েন্ট কিন্তু ফাইল মামলা নিয়ে কিন্তু ওই যারা কোর্টে যাচ্ছে তাদের কাছে কিন্তু চলে যাবে। তো আমি তো এখন ঘর থেকে বেরোচ্ছি না তা না, কারণ আমার স্বাস্থ্যগত কারণে, আমার ফ্যামিলির স্বাস্থ্যগত কারণে আমি বেরোচ্ছি না। সো ভার্চুয়াল কোর্টটা দরকার আছে, থাকতে হবে, এবং সীমিত আকারে আইনমন্ত্রী সাহেব যেটা বলেছে যে সীমিত আকারে খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু ভার্চুয়ালটাও যেন থাকে। আর এখানে বিভিন্ন ট্রেনিং এর কথাবার্তা বলা হয়েছে। এটা আসলে আমি মানে আমার যতটুকু আমি ইউজ করেছি, ফরাদ ভাইও জানে আর কি, যে এখানে ওনার একটা স্টেটমেন্টও আসছে যে প্রয়োজনে বিদেশ থেকে প্রশিক্ষণ, বিদেশি প্রতিষ্ঠানে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে আর কি। আমি এটার সাথে পুরোপুরি দ্বিমত পোষণ করি আর কি, যে মানে এটা আসলে এরকম মানে জিনিসটা এতটা কঠিন না যে একদম মানে ওই বিদেশি প্রতিষ্ঠান আসবে, আবার বিদেশি প্রতিষ্ঠানে টেন্ডার হবে, প্রতিষ্ঠান না আসলে আবার এটা শুরু হবে না, অনেক প্রক্রিয়ার মধ্যে পড়ে যাবে, এগুলা কিন্তু আসলে তা না। এটা আমাদের রাইট, এটা এরকম কমপ্লিকেটেড না। ই জুডিশিয়ারি কিন্তু খুব নট কমপ্লিকেটেড। ফরাদ ভাই যে কথাটা বলেছে আমি একমত, ই জুডিশিয়ারির কিন্তু অনেক বেনিফিট আছে। আমরা কিছু সিস্টেম, যদি এই প্যান্ডামিক ধরলাম যে দূর হয়ে গেল, প্যান্ডামিক আর নাই যদি ধরে নিই আর কি, তারপরেও কিন্তু এই ভার্চুয়াল কোর্টের বা ই জুডিশিয়ারি সিস্টেম থাকা উচিত। দেখেন আমাদের
কোর্ট যখন বসে 10:30টায় কোর্ট বসতে বসতে অনেক সময় অনেক কোর্ট অনেক একটু দেরিতে বসে, আমাদের মেনশন আওয়ারে কিন্তু চলে যায়, দেখা যাচ্ছে যে মেনশন আওয়ারে 1 ঘন্টা চলে যাচ্ছে, 1.5 ঘন্টা চলে যাচ্ছে, বা এই যে আমরা এক্সটেনশন যেগুলা করি অনেক সময় চলে যাচ্ছে। তো এগুলা কিন্তু আমরা ভার্চুয়াল কোর্টই কমপ্লিট করে ফেলতে পারি বা ই জুডিশিয়ারি ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু করে ফেলতে পারি। তো যাই হোক, এখন আমার যে আপনার প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে আইনমন্ত্রী সাহেব এখন উনার বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আসতে পারে আর কি, কারণ যেহেতু উনি এক্সিকিউটিভের সদস্য আর কি, সো বিভিন্ন ধরনের পলিসিগত সিদ্ধান্ত তাদেরকে নিতে হয়, বিভিন্ন ধরনের স্টেটমেন্ট তাদেরকে দিতে হয় আর কি। কিন্তু আসলে বাস্তবতাটা তো আসলে আমরা বুঝতে পারছি যে আসলে বাস্তবতাটা কি আর কি, এখন সামনে দেখা যাক। প্র্যাকটিক্যাল সিচুয়েশন সম্পূর্ণই ডিফারেন্ট। এই জন্য মিলন ভাই আমি আপনাকে প্রথম প্রশ্নটা করেছিলাম যে আপনি নিজে যেহেতু মামলা করছেন এবং আপনি এর ভেতর দিয়ে যাচ্ছেন, আপনি হয়তো ভালো বেশি যে কোনো কারো চাইতে বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলি কি ঘটছে। আর আমি একটু দর্শকের উদ্দেশ্যে বলেছি যে দুর্নীতি বিষয়টি আসলে সম্পূর্ণ একটি ভিন্ন বিষয়, যেটি নিয়ে আজকে আমাদের টপিক না। আমরা এই বিষয়টি নিয়ে আমরা আলাপ আলোচনায় কোনোভাবেই যেতে চাচ্ছিলাম না, যদিও আমাদের সম্মানিত মেহেদী স্যার বলেছেন বিধায় এই বিষয়টি নিয়ে আমরা আলাপ করেছি। তো আমার সর্বশেষ যেই প্রশ্নটি দুজনের কাছেই থাকবে, আমাদের সময় একদমই শেষ, সেটি হচ্ছে যে এই মুহূর্তের জন্য একটি বিষয় এখনো ফর্মালি কনফার্মেশন আসেনি কোর্টের, বাট রাইজিং বিডির বরাত দিয়ে আমি বলতে পারি, একটি অনলাইন ভিত্তিক একটি পত্রিকা, তারা বলেছে যে কিছু ডিভিশন বেঞ্চ চালু হচ্ছে ফ্রম সানডে এবং হাইকোর্টে, এবং সেই সাথে পর্যায়ক্রমে আমাদের যে সম্মানিত বিচারপতিগণ আছেন তারা বিভিন্নভাবে তাদের বিচার কার্য সম্পাদন করবেন বা চালিয়ে যাবেন। তো আমি দুইজনের কাছে একটু প্রশ্ন চাইবো, যে প্রথমে আমি একটু ফরহাদ ভাইয়ের কাছেই যাচ্ছি, যে এই ডিভিশন বেঞ্চটা দেওয়ার পরে এবং আরো বেশ কিছু কোর্ট ভার্চুয়ালি ওপেন করার পরে আমাদের এখন যে আন্দোলনটা চলছে, সেই আন্দোলনটা কি আসলে কতটুকু তখন গ্রহণযোগ্য হবে বলে আপনি মনে করেন? আসলে ডিভিশন বেঞ্চ দেওয়ার বিষয়টা নিয়ে আমরাও একটু চিন্তা করছিলাম, আমরা ভাবছিলাম যে ডিভিশন বেঞ্চ দেওয়া হোক, কারণ হচ্ছে রিট বেঞ্চ গুলো সিঙ্গেল বেঞ্চ থাকার কারণে অনেক সময় ওনারা রুল ইস্যু করতে পারছেন না, শুধু অ্যাড ইন্টারিম অর্ডার দিচ্ছেন। আর যদি মাহফুজ ভাই যেটা বললেন যে ভার্চুয়াল কোর্ট চললে সবগুলা কোর্ট দিতে আপত্তি কোথায়? ভার্চুয়াল কোর্টে তো যেহেতু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নেই, এখানে যেতে হচ্ছে না কোর্টে, তাহলে সবগুলা কোর্ট মানে অধিক সংখ্যক কোর্ট দিয়ে দিলে কিন্তু আজকে এই ধরনের একটা যে সবার মাঝে যে একটা অ্যাকচুয়াল কোর্টের প্রতি যে এই মুহূর্তেই এই সিচুয়েশনে যে সবার মাঝে একটা টেন্ডেন্সি গ্রো করেছে, এটা আসলে বঞ্চিত হওয়া থেকে দেখা যাচ্ছে যে মোশন বেঞ্চ আপনার অল্প কয়টা থাকে, ওখানে ইমেইলে যে ব্রিফ গুলা পাঠানো হয় সেই ক্ষেত্রে গিয়ে অনেকে সুযোগ পায় না, বা এখানে অন্য বিষয় থেকে যায়, যার জন্য কিন্তু এগুলো তৈরি হয়েছে। যদি পর্যাপ্ত পরিমাণে যদি আপনার বেঞ্চ দেওয়া হতো তাহলে কিন্তু এটা হতো না। আর সেটাই সেই বরাদ দিয়েই আমি বলছি, ডিভিশন বেঞ্চ দিলে এবং যদি পর্যাপ্ত পরিমাণে যদি কোর্টকে যদি দেওয়া হয়, বেঞ্চ গঠন করে দেওয়া হয়, আশা করা যায় যে আমাদের এই সিচুয়েশনে আমরা আমাদের কাজ চালিয়ে নিয়ে যেতে পারবো। এরপরেও যদি মাননীয় প্রধান বিচারপতি যদি মনে করেন যে না অ্যাকচুয়াল কোর্ট কিছু দেয়া যেতে পারে স্বাস্থ্যবিধি মেনে, সেটা কোনো আপত্তি নেই, কিছু অ্যাকচুয়াল কোড দেওয়া যেতে পারে, কিন্তু ভার্চুয়াল কোডটাকে একেবারেই আপনার এখন শাটডাউন করে দেওয়ার মতো বিলীন করে দেওয়ার মতো কোনো সুযোগ তৈরি হয়েছে বলে মনে করি না। যেটা মাহফুজ ভাই বললেন যে উনি যাবেন না, সেক্ষেত্রে আমিও বলবো যে আমি আসলে অ্যাকচুয়াল কোড হলেই যে আমি ঝাঁপিয়ে পড়বো বিষয়টা এরকম নয়। এক সময় আমাকে হয়তো বাধ্য হয়ে যাওয়া লাগতে পারে, যখন আমার ক্লায়েন্ট ফাইল নিয়ে অন্য জায়গায় চলে যাবে, যদি আমরা বাসায় বসে থাকি, তাহলে সেটা হচ্ছে যে আপনার ভার্চুয়াল কোর্ট চলতে পারে, অ্যাকচুয়াল কোর্ট আপনার সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে, যেটা এক সময় গিয়ে এক্সটেন্ড হবে। আর ভার্চুয়াল কোর্টের কনসেপ্ট শুধুমাত্র এখনই থাকবে, পরে এটা আবার উঠে যাবে, বিষয়টা এরকম আমরা কামনা করি না, এটা আমরা আশাও রাখি না। আমরা আশা রাখি যে এই জিনিসটাকে একটা স্টেয়ার ধরে সামনের দিকে এটা ই জুডিশিয়ারির বাস্তবায়নের দিকে যাবে, এবং সেটাই আমরা মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা এটাকে বাস্তবায়ন করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের জুডিশিয়ারি একটা নতুন অধ্যায়ে পা রাখবে, এবং সেক্ষেত্রে আমরা যারা সূচনা হবে, আমরা যারা এই আইন অঙ্গনে লিগ্যাল ফ্র্যাটার্নিটির সাথে জড়িত আছি তারা এর বেনিফিট পাবো, অথবা আমাদের পরবর্তী প্রজন্ম হলেও পাবে। আমি এটা একেবারে দৃঢ়ভাবে বলতে পারি যে ই জুডিশিয়ারি এবং ই কোর্টরুম এই যে প্রজেক্ট বাস্তবায়ন হলে
এটা আমরা যারা প্র্যাকটিসিং লয়ার আছি তারা বেনিফিট পাবো, পরবর্তী প্রজন্ম পাবে, লিটিগেন্ট কোল পাবে, এদেশের মানুষ পাবে। এটা একেবারে অনস্বীকার্য। এটুকুই বলতে পারি। ধন্যবাদ ফরহাদ ভাই। মিলন ভাই, আমি আরেকটা জিনিস একটু বলি যে আমি পার্সোনালি ভার্চুয়াল কোর্ট নিয়ে অনেকগুলি ওয়েবিনার হয়েছে, আমি লক্ষ্য করেছি যখন আমরা এই ওয়েবিনারগুলি করছি তখন মূলত আসলে আমাদের ফোকাসটা চলে যায় শুধুমাত্র সুপ্রিম কোর্টের দিকে। হ্যাঁ, কারণ আমরা যখন কথা বলতে চাই আমরা দেখা যায় যে আমাদের কথার মাঝে যে বিষয়গুলি উঠে আসে আমরা সুপ্রিম কোর্ট নিয়েই আসলে সুপ্রিম কোর্ট কেন্দ্রিক কথাবার্তা বেশি বলে ফেলি, কিন্তু আসলে কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট নিয়েই শুধুমাত্র আমাদের আইন অঙ্গন না। আমাদেরকে ভার্চুয়াল কোর্ট যখন আমরা বলবো আমাদের 60,000 লয়ার্স যারা আছে, বিভিন্ন বারে যারা আছে, তাদের সবাইকে চিন্তা করে আমাকে একটা পদক্ষেপ নিতে হবে। সুপ্রিম কোর্টে আমি ডিস্টেন্স মেনটেন করতে পারলাম বিধায় আমি বলে দিলাম যে আমরা এটাকে আমরা সংক্রমিত হওয়ার থেকে রক্ষা পেলাম, তা কিন্তু না, আমাদের বারের ব্যাপারগুলো দেখতে হবে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এবং এতে দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব, সেটি হচ্ছে যে এই বিষয়গুলি এই দুইটি বিষয়কে ব্যালেন্স করে আপনি কি মনে করেন যে কিভাবে একটি ডিসিশন এই মুহূর্তে নিলে আমাদের আসলে এই সময়টার মধ্যে আমরা আমাদের বিচার কার্যটা যতটুকু ভালোভাবে সম্ভব পরিচালনা করা যায় বলে আমরা করতে পারবো? দেখেন, আসলে আমরা যারা ভার্চুয়াল কোর্ট মানে বলছি, আমরা সব মানে যারা বলছি যে ভার্চুয়াল কোর্ট ভালো বলছি, টাইমলি ইনিশিয়েটিভ বলছি, তার মানে আমরা কিন্তু আমরা কিন্তু এটা বলছি না যে ভার্চুয়াল কোর্ট দিয়ে চলুন। ঠিক আছে, আমাদেরকে বুঝতে হবে যে এখানে এই প্রফেশনে এত আইনজীবী আছে, 60,000-এর মতো আইনজীবী আছে। তো এখানে আসলে আমরা শুধু 10% যারা ভার্চুয়াল কোর্ট করছে তাদের কথা কিন্তু ভাবলে হবে না, বাকি 90%-এর কথা কিন্তু ভাবতে হবে। এবং এটা যদি আমরা ভাবি তাহলে আসলে অ্যাকচুয়াল কোর্ট কিন্তু স্বাস্থ্যবিধি মেনে ওপেন করে দেওয়া উচিত। তো আমার সাজেশন বা আমার ওপিনিয়ন যেটাই বলেন না কেন আর কি, এটা তো আলটিমেটলি ডিপেন্ড করছে মাননীয় প্রধান বিচারপতি সাহেবের উপর আর কি। সেটা হচ্ছে যে আমাদের ভার্চুয়াল কোর্টের পরিধি আরো বাড়ায় দেওয়া উচিত এবং স্বাস্থ্যবিধি মেনে কিছু কোর্ট খুলে দেওয়া উচিত, যেখানে যারা যে সকল আইনজীবী ডিফিকাল্টিস ফেস করছে সারা বাংলাদেশে বলেন বা সুপ্রিম কোর্ট কেন্দ্রিক বলেন, তারা যেন উনাদের মতো করে এই মামলাগুলা করতে পারে আর কি। মানে এটা কোনো লিমিট করে দেওয়া উচিত না যে এটা শুধুমাত্র ভার্চুয়ালি চলবে, অথবা লিমিট করে দেওয়া উচিত না যে এটা অ্যাকচুয়ালি চলবে। এটা দুইটা ভারসাম্য করে কি করা যেতে পারে, আমাদের ভার্চুয়াল কোর্টের পরিধিটা বাড়ায় দিয়ে যেতে পারে, তাতে প্রেশার কমে যাবে এবং সেই সাথে দেখা যেতে পারে যে অ্যাকচুয়াল কোর্টটা আমরা চালু করলাম কিছু, তাতে যারা মনে করছে আমি ভার্চুয়ালে কমফোর্টেবল ফিল করছি না তাদের জন্য ডোর ওপেন থাকছে, বাট সাবজেক্ট টু স্বাস্থ্যবিধি মেনে ওনারা তখন ওনাদের মামলা পরিচালনা করবে। আর অন টপ অফ দ্যাট এই ভার্চুয়াল কোর্টটা কিন্তু আমি শুধুমাত্র বলবো না যে শুধুমাত্র বেঞ্চ বাড়াই দিলে এটা সবাই সাপোর্ট করতে, তা না, যদিও আজকে এটার বিষয় না, তারপর আমি বলছি যদি এই ভার্চুয়াল কোর্টের ফাইলিং সিস্টেমটা আরো স্বচ্ছতা আসতো আর কি, ঠিক আছে, তাহলে দেখা যেত। কিন্তু এই যে আজকে সবাই কিন্তু অনেকটা রাগ করছে, তাই না? এটার মেইন কারণ কেন? কারণ হচ্ছে যে শুধুমাত্র টেকনোলজি কিন্তু নট নেসেসারি। আমিও আছে অনেক মামলা আছে যে আমি দিয়েছি, ওনারা রিসিভ করলো কিনা আমি আসলে জানি না, মানে আমি যে মামলা সাবমিট করলাম মামলাটা গেল কিনা, এই যে প্রসেস যে আমি একটা সাবমিট করলাম, করার পরে আমাকে জানাই দেওয়া হবে যে হ্যাঁ আপনার মামলা রিসিভ করা হয়েছে এবং আপনার মামলা ডেট অমুক তারিখে। সাপোজ এরকম ডেভেলপ করা যেতে পারে, তাহলে কিন্তু ভার্চুয়াল কোর্টের উপর কিন্তু মানুষের সাধারণ আইনজীবীদের আস্থা আরো চলে আসতো। এবং এই যে আপনার ইন্টিগ্রিটির যে ব্যাপার স্যাপার গুলো আর কি, বেঞ্চ অফিসারদের এগুলা কিন্তু যদি মেনটেন করা যেত এই পদ্ধতির মাধ্যমে আর কি, তাহলে কিন্তু দেখা যেত ভার্চুয়াল কোর্টকে যারা অনেকে বলছে যে অ্যাকচুয়াল কোর্ট দরকার, তারা কিন্তু ভার্চুয়াল কোর্টকে সাপোর্ট করতো। কিন্তু যেহেতু টেকনিক্যাল ডিফিকাল্টিস গুলো আছে সেহেতু বা আমাদের একটু সময় লাগবে, যাই বলেন না কেন আমরা কিন্তু টেকনোলজিতে এক্সপার্ট তো না আর কি, তাই না, আমাদের একটু সময় লাগবে। সো আমার ওপিনিয়ন হচ্ছে ভার্চুয়াল কোর্ট আর একটু বাড়াই দেওয়া উচিত এবং ভার্চুয়াল কোর্টের ইন্টিগ্রিটিটা মানে ফাইলিং যে প্রসেসটা সেটা আরো স্বচ্ছতা আনা উচিত এবং সাথে সাথে যে অ্যাকচুয়াল কোর্ট স্বাস্থ্যবিধি মেনে অ্যাকচুয়াল কোর্ট সীমিত আকারে হলেও খুলে দেওয়া উচিত, সারা বাংলাদেশে বলেন সুপ্রিম কোর্টে বলেন। দ্যাট ইজ মাই ওপিনিয়ন।
ধন্যবাদ মিলন ভাই, ধন্যবাদ ফরহাদ ভাই। আমরা আসলে এই বিষয় নিয়ে আরো অনেক আলোচনা করা যেত। আমি একটু দুঃখ প্রকাশ করছি দর্শক মন্ডলীর কাছে যে আমাদের স্যারের সময় স্বল্পতার জন্য আমাকে পরে টেক্সট করেছেন উনি যে ওনার আসলে ওই ওয়েবিনারে যাওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং জরুরি ছিল বিধায় ওনাকে লিভ করতে হয়েছে। তো যা হোক, তার শেষে আমি দুজনের কাছে অল্প করে জানতে চাইবো যে আজকে এই লিগ্যাল ভয়েস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এসে আপনাদের লিগ্যাল ভয়েস ফাউন্ডেশন সম্পর্কে যদি কিছু বলার থাকে একটু বলবেন মিলন ভাই। ধন্যবাদ। মানে লিগ্যাল ভয়েস তো আসলে ফাউন্ডেশন এই মানে আজকে তো আসলে নতুন না, মানে অনেকগুলা ওয়েবিনার প্রোগ্রাম অর্গানাইজ করেছে এবং থ্যাংক ইউ। এরকম আসলে প্রোগ্রাম গুলা হওয়া উচিত, কারণ আসলে তো বাংলাদেশে এভাবে আলোচনা করার প্ল্যাটফর্ম গুলা নাই। সো এই লিগ্যাল ভয়েসকে ধন্যবাদ এরকম প্ল্যাটফর্ম গুলা ক্রিয়েট করার জন্য। রবিন, আপনাকেও ধন্যবাদ। তারপর লিগ্যাল ভয়েসের গাজী সাহেবকেও ধন্যবাদ। তো থ্যাংক ইউ গাজী ফরহাদ রেজা। থ্যাংক ইউ মিলন ভাই। ফরহাদ ভাই আপনি বলেন, আপনি তো টেকনোলজিক্যাল বিষয়গুলিতে অনেক উৎসাহ প্রদান করেন, সেই থেকেই আপনার রিড করা। তা আপনি একটু বলেন যে আমাদের এই আয়োজনটা আপনার কেমন লাগে বা লিগ্যাল ভয়েস ফাউন্ডেশন সম্পর্কে একটু বলবেন। সার্টেনলি লিগ্যাল ভয়েস ফাউন্ডেশন যে সমস্ত কর্মকাণ্ডের সাথে বোধহয় কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে। ফরহাদ ভাইয়ের তরফ থেকে আমি ধন্যবাদ দিয়ে দিলাম লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনকে। অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা আবারও উপস্থিত হব খুব শীঘ্রই আবারও কিছু বিতর্ক নিয়ে সমসাময়িক বিষয়ের উপরে। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। এবং মিলন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ফরহাদ ভাই আপনাকেও ধন্যবাদ। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ, থ্যাংক ইউ।